আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো এবং নিরাপদে আছো বাসায় এবং পড়াশোনা করছো নিয়মিত। আমরা গত লেকচারটা দিয়েছিলাম ডাটাবেজ চ্যাপ্টার 6 ডাটাবেজের উপর এবং এখন আজকে ডাটাবেজের যে বাকিটুকু রয়েছে ওই চ্যাপ্টারের তা আমরা আলোচনা করব এবং সাথে জ্ঞানমূলক এই চ্যাপ্টারে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো কোনগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং গত ক্লাসে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পড়াশোনা করেছো। আমরা আজকের যে আলোচনার টপিকগুলো হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সর্টিং, ইন্ডেক্সিং, ডাটা সিকিউরিটি, ডাটা এনক্রিপশন এবং জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আসি কোয়েরি সম্পর্কে। কোয়েরি কাকে বলে? কোয়েরি হচ্ছে কি যে কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো ডাটাবেস থেকে কোনো একটি নির্দিষ্ট রেকর্ডকে বা একাধিক রেকর্ডকে খুঁজে বের করার পদ্ধতি হচ্ছে কোয়েরি। অর্থাৎ প্রথম কন্ডিশনটা কি যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডাটাবেস থেকে রেকর্ডগুলোকে খুঁজে বের করাই হচ্ছে কোয়েরি। তো এই কোয়েরিগুলোকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে কি সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস-স্ট্যাপ কোয়েরি, অ্যাকশন কোয়েরি, আনম্যাচড কোয়েরি এবং এসকিউএল কোয়েরি। তো সিলেক্ট কোয়েরি কাকে বলে? সিলেক্ট কোয়েরি হচ্ছে কি যে আমরা একটা টেবিল থেকে আমরা যখন কোন একটা রেকর্ডকে খুঁজে বের করব, সেটা ওই খুঁজে বের করার সময় আমরা একটা নির্দিষ্ট ফিল্ডের নাম দিয়ে দেব। সেই নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে ওই টেবিল থেকে রেকর্ডগুলোকে খুঁজে বের করবে। সেটা হচ্ছে সিলেক্ট কোয়েরি। ডাটাবেজের টেবিলের কতকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত থাকে। টেবিলের ফিল্ড ও রেকর্ডটি সিলেক্ট করে যে কোয়েরি করা হবে সেটা হচ্ছে সিলেক্ট কোয়েরি। যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, সিলেক্ট কাস্টমার নেম ফ্রম ডিপোজিট। অর্থাৎ কাস্টমার নেম, এখানে কাস্টমার নেমটা হচ্ছে কি যে ডিপোজিট টেবিলের অনেকগুলো ফিল্ড রয়েছে, সেই ফিল্ডগুলোর মধ্যে একটি ফিল্ড রয়েছে কাস্টমার নেম। তাহলে ডিপোজিট টেবিলে যত কাস্টমার রয়েছে সেই কাস্টমারদের নামগুলো প্রদর্শন করবে কি সিলেক্ট কোয়েরি। মানে সিলেক্ট করা হলো, কি সিলেক্ট করা হলো? ফিল্ড সিলেক্ট করা হলো। কি ফিল্ড সিলেক্ট করবে? কাস্টমার নেম। কোন টেবিল থেকে? ডিপোজিট টেবিল থেকে, তাই না? ডিপোজিট টেবিল থেকে কাস্টমার নেম নামের ফিল্ডটি সিলেক্ট করে আমরা সিলেক্ট কোয়েরি করা হবে। আর এরপর রয়েছে কি প্যারামিটার কোয়েরি। প্যারামিটার কোয়েরি কি? প্যারামিটার কোয়েরি হচ্ছে এটা হচ্ছে কি ফাইল সার্চ করার মতো। যে ফাইল সার্চ করতে গেলে আমরা কি করি? ফাইল সার্চ করার সময় যে টেক্সট ফিল্ডে সেখানে কি ফাইলের নাম দিতে হয়। তো প্যারামিটার কোয়েরিতে একই কাজ করা হয়, যে টেক্সট ফিল্ডে কি করা হয়? বিভিন্ন ধরনের ডাটা বা ক্রাইটেরিয়া দেওয়া হয় অথবা প্যারামিটার দেওয়া হয়। সেই ক্রাইটেরিয়া বা প্যারামিটারের উপর ভিত্তি করে কি করা হয়? রেকর্ডগুলোকে খুঁজে বের করা হয়। এটা হচ্ছে প্যারামিটার কোয়েরি। এরপর হচ্ছে কি ক্রস-স্ট্যাপ কোয়েরি। ক্রস-স্ট্যাপ কোয়েরি কি? যে এক্ষেত্রে এটা সিলেক্ট কোয়েরির মতোই, যে আমরা একাধিক ফিল্ডগুলো দিয়ে দেব। কোন একটা টেবিল থেকে যখন আমরা একাধিক ফিল্ডের ভ্যালুগুলো দেখতে চাই তখন আমরা ক্রস-স্ট্যাপ কোয়েরি ব্যবহার করব। এক্ষেত্রে ডাটাগুলোকে একটা স্প্রেডশিট ফরম্যাটের মতো রেকর্ডগুলোকে আমরা আউটপুট হিসাবে পাবো। অর্থাৎ একাধিক ফিল্ড, এখানে দেখো যে এক্সাম্পলটা রয়েছে, সিলেক্ট কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স ফ্রম ডিপোজিট। এখানে 3টা ফিল্ডের ভ্যালুগুলো দেখাবে। কোন টেবিল থেকে? ডিপোজিট টেবিল থেকে। কাস্টমার নেম দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার দেখাবে তাদের এবং ব্যালেন্স দেখাবে। এবং এই ডিপোজিট টেবিলে আরো একাধিক ফিল্ড থাকতে পারে, কিন্তু পার্টিকুলারলি আমরা এই 3টা ফিল্ডের ভ্যালুগুলো আমরা বের করব। এটা হচ্ছে কি ক্রস-স্ট্যাপ কোয়েরি। আর অ্যাকশন কোয়েরি হচ্ছে কি? অ্যাকশন কোয়েরি যে কোয়েরির মাধ্যমে টেবিল তৈরি করা যাবে, টেবিলে কোনো রেকর্ড সংযোজন করতে পারবো, এখান থেকে কোনো একটা রেকর্ডকে বাদ দিতে পারবো এবং আপডেট করতে পারবো, সেটা হচ্ছে অ্যাকশন কোয়েরি। তো এখানে যে অ্যাকশন কোয়েরি প্রথম কোয়েরি, এটা হচ্ছে কি কয়েকটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে মেক টেবিল কোয়েরি।
মেক টেবিল কোয়েরি দাও, এখানে যে এক্সাম্পলটা রয়েছে যে ডিপোজিট নামে আমরা একটা টেবিল তৈরি করব। এই ডিপোজিট টেবিলে তিনটা ফিল্ড আমরা তৈরি করব, একটা হচ্ছে কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স। এই তিনটা ফিল্ডের এর ডাটা টাইপ গুলো হবে ক্যারেক্টার, নাম্বার এবং নাম্বার। কাস্টমার নেমের ডাটা টাইপটা হবে ক্যারেক্টার, যেখানে এখানে আমরা 20 অ্যাসাইন করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা ম্যাক্সিমাম 20টা ক্যারেক্টার ইনপুট দিতে পারবো। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে কি ডাটা টাইপটা নাম্বার, যেখানে আমরা 10টা ডিজিট দিতে পারবো ম্যাক্সিমাম, এবং ব্যালেন্সেও নাম্বার, যেখানে আমরা 15 ডিজিট ব্যবহার করতে পারবো। ক্রিয়েট অর্থাৎ কমান্ডটা হচ্ছে ক্রিয়েট, অবজেক্ট হচ্ছে টেবিল, এবং যে টেবিলটা তৈরি করব তার নাম হচ্ছে ডিপোজিট নামে টেবিলটা আমরা তৈরি করব। তাহলে এই ডিপোজিট নামে একটা টেবিল তৈরি হবে যেখানে তিনটা ফিল্ড থাকবে, কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স নামে তিনটা ফিল্ড দিয়ে একটা টেবিল তৈরি হবে। এরপরের উদাহরণটা, পরের অ্যাকশন কোয়েরি হচ্ছে কি অ্যাপেন্ড কোয়েরি। অ্যাপেন্ড মানে কি সংযোজন, অর্থাৎ এই ডিপোজিট টেবিলে আমরা একটা রেকর্ড সংযোজন করতে চাই। তাহলে অ্যাপেন্ড ডিপোজিট, তাহলে অ্যাপেন্ড কি ডিপোজিট, ডিপোজিট টেবিলে কি ভ্যালু সংযোজন করব বা কোন রেকর্ডটা সরজ 2700001 এবং 5 লাখ, অর্থাৎ এই রেকর্ডটা সংযোজন হবে কি ডিপোজিট টেবিলে সংযোজিত হয়ে যাবে। এটা হচ্ছে কি অ্যাপেন্ড কোয়েরি, অর্থাৎ কোনো নতুন কোনো রেকর্ডকে সংযোজন করার জন্য আমরা এই কোয়েরি ব্যবহার করব। ডিলিট কোয়েরি হচ্ছে কি কোনো ডাটাবেস থেকে বা কোনো টেবিল থেকে কোনো একটা রেকর্ডকে ডিলিট করার জন্য এটা ব্যবহার করা হবে। এখানে কমান্ডটা হচ্ছে কি ডিলিট, একটা एग्जांपल রয়েছে ডিলিট ডিপোজিট, অর্থাৎ ডিপোজিট টেবিল থেকে ডিলিট করাবে কি হয়, আর যেখানে কন্ডিশনটা কি কাস্টমার নেম মাশরাফি, অর্থাৎ মাশরাফি নামে একটি রেকর্ড রয়েছে, সেই রেকর্ডটাকে আমরা ডিলিট করব। তাহলে এই মাশরাফির রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। আপডেট কোয়েরি কি, এখানে যে কি আপডেট করা হয়েছে সরোজ, কাস্টমার নেম সরোজ, অর্থাৎ সরোজের যে ব্যালেন্স ছিল আগে আমরা যখন অ্যাপেন্ড করেছি আমরা 5 লাখ টাকা আমরা ইনপুট দিয়েছিলাম, কিন্তু এখন আমরা কি এটাকে নতুন করে 7 লাখ টাকা আমরা সেট করতে চাই। তাহলে কি আপডেট হচ্ছে, তাহলে আপডেট ডিপোজিট, ডিপোজিট টেবিলটা আপডেট হবে। সেট ব্যালেন্স, ব্যালেন্স সেট করব কত 7 লাখ, হয় আর কাস্টমার নেম ইকুয়ালস টু সরোজ, অর্থাৎ যে কাস্টমার নেম সরোজ রয়েছে তার ব্যালেন্স নতুন করে কত সেট হবে 7 লাখ, অর্থাৎ পূর্বে যেটা ছিল 5 লাখ সেটা চেঞ্জ হয়ে কত 7 লাখ হবে। এটা হচ্ছে কি আপডেট কোয়েরি। এরপর রয়েছে কি আমাদের টোটাল কোয়েরিকে 6 ভাগে ভাগ করা হয়েছে। 5 নম্বর হচ্ছে আনম্যাচড কোয়েরি, অর্থাৎ শর্ত সাপেক্ষে এক টেবিলের রেকর্ড সমূহ অন্য টেবিলের রেকর্ডের সাথে যদি ম্যাচিং না হয়, সেই আনম্যাচড যে রেকর্ড গুলো সেগুলোকে ফলাফল আকারে এখানে প্রদর্শন করবে। এবং এরপর রয়েছে এসকিউএল কোয়েরি, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটাকে পূর্বে এটাকে সিকিউএল বলা হতো। এটা দিয়ে একটা এমসিকিউ কোশ্চেন আসে যে এসকিউএল এর পূর্ব নাম কি সিকিউএল। 1970 সালে সিকিউএল কিছু পরিবর্তন করে এসকিউএল নাম দেওয়া হয়। এসকিউএল এর বেসিক স্ট্রাকচার হচ্ছে কি যে এর তিনটা ক্লোজ রয়েছে। এসকিউএল এর ক্লোজ কয়টা, এটা একটা এমসিকিউ কোশ্চেন থাকে। সিলেক্ট ফ্রম হায়ার, সিলেক্টের পরে কি দেওয়া হয় ফিল্ড নেম গুলো, A1 A2 এগুলো হচ্ছে ফিল্ড নেম। ফ্রম এর পরে দেওয়া হবে কি টেবিল নেম, একটা বা একাধিক টেবিল দেওয়া হতে পারে। হায়ারের পরে সি মানে কন্ডিশন দেওয়া হয়। এটা হচ্ছে এসকিউএল এর বেসিক স্ট্রাকচার। অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নেও কোশ্চেন করা হয়, সিলেক্ট ফ্রম হায়ার দ্বারা কোশ্চেন করা হয়। তাহলে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এখানে একটা एग्जांपल দেয়া আছে, কোয়েরি রয়েছে যেখানে যাদের ব্যালেন্স 50,000 টাকার বেশি সে সমস্ত কাস্টমারদের আমরা দেখতে চাই, যে কাস্টমারদের ব্যালেন্স কত 50,000 এর উপরে তাদের আমরা ব্যালেন্স দেখতে চাই। তাহলে কোয়েরিটা কি সিলেক্ট কাস্টমার নেম, অর্থাৎ ব্যালেন্স যখন তাদের কাস্টমার নেমও দেখবে, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স তিনটাই দেখবো ফ্রম ডিপোজিট, অর্থাৎ ডিপোজিট টেবিল থেকে। হায়ার যেখানে ব্যালেন্স গ্রেটার দেন 50,000 50,000 এর উপরে তাদের সেই সমস্ত কাস্টমারদের তাদের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স দেখা যাবে, যে সমস্ত কাস্টমারদের ব্যালেন্স কত 50,000 টাকার উপরে রয়েছে। ঠিক আছে, এরপর রয়েছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা কোয়েরি ভাষা। কোয়েরি ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডাটা আমরা কোন একটা টেবিলে রেকর্ড ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো, তারপর রিট্রিভ করতে পারবো বা মডিফাই করতে পারবো, সেই ল্যাঙ্গুয়েজটাকে বলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তিন প্রকার কোয়েরি ল্যাঙ্গুয়েজ রয়েছে, একটা হচ্ছে কুয়েল, কিউবিই, এসকিউএল। কুয়েল হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিউবিই হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল, এবং এসকিউএল হচ্ছে কি স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখান থেকে যেটা আমাদের দুটো এমসিকিউ কোশ্চেন আসে কুয়েল এর, এটাকে টাপল রিলেশনাল ক্যালকুলাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কুয়েল, টাপল রিলেশনাল ক্যালকুলাস। আর কিউবি কোয়েরি বাই এক্সাম্পল, এটা ডোমেইন ক্যালকুলাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আর এসকিউএল হচ্ছে কি এটা পূর্ব নাম ছিল কি সিকিউএল, সিকিউএল। এরপর আমরা সর্টিং, সর্টিং দেখি। সর্টিং মানে কি, অর্থাৎ কোন একটা টেবিলে যে রেকর্ডগুলো রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো। তো সর্টিং এর ক্ষেত্রে একটা টেবিল সর্টেড রয়েছে, এখন আমরা যদি নতুন একটা রেকর্ড ইনসার্ট করি সেক্ষেত্রে কি হবে পুনরায়
টেবিলের রেকর্ডগুলোকে সর্ট দিতে হবে, তাহলে ওই নতুন যে রেকর্ড ইনসার্ট করলাম তা সর্টেড হবে, আদারওয়াইজ সর্টেড হবে না। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার, বা ঊর্ধ্বক্রম বা ছোট থেকে বড়, আর অধক্রম বা বড় থেকে ছোট। এই দুইটা ভাগে আমরা সর্টিং করতে পারি। ডাটাগুলোকে ছোট থেকে বড় আকারে রেকর্ডগুলোকে সাজাতে পারি, অথবা বড় থেকে ছোট আকারে। এখানে একটা এসকিউএল কমান্ড ব্যবহার করে সর্টিং করা হয়েছে, যে টেবিল 1 এর কোড নাম্বার ফিল্ডটিকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে। টেবিল 1 এর কোড নাম্বার ফিল্ডটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে সিলেক্ট স্টার, এখানে স্টার মানে কি? স্টার হচ্ছে কি, যে টেবিলটি সবগুলো, ওই টেবিলে যতগুলো ফিল্ড রয়েছে টেবিল 1 এর সব ফিল্ডের ভ্যালুগুলো দেখাবে। টেবিল 1 এর সমস্ত ফিল্ডের ভ্যালুগুলো দেখাবে। সিলেক্ট স্টার ফ্রম টেবিল 1 অর্ডার বাই কোড নাম্বার এএসসি, এসসি তে অ্যাসেন্ডিং অর্ডারে দেখাবে। তাহলে টেবিল 1 এর সমস্ত যে ফিল্ডগুলো রয়েছে সব ফিল্ডের ভ্যালুগুলো দেখাবে। কিভাবে সাজানো হবে? অ্যাসেন্ডিং অর্ডারে, এএসসি দ্বারা বোঝাচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। আর যদি ডিসেন্ডিং অর্ডার বলতো তাহলে আমরা লিখতাম কি ডিইএসসি, অর্ডার বাই যে ফিল্ডের বেস করে আমরা কি করব, আমরা এটাকে সর্ট করব, সেটাকে সেই ফিল্ডের নামটা দিতে হবে। অর্ডার বাই এর পরে সেই ফিল্ডের নামটা দিতে হবে। আর স্টার মানে হচ্ছে কি অল দ্য ফিল্ডস, অর্থাৎ টেবিল 1 বা যে টেবিলটা দেওয়া হবে সেই ফিল্ডের সবগুলো ফিল্ডগুলো দেখাবে। এরপর রয়েছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিংটা হচ্ছে কি, যখন আমরা যেমন বইয়ের প্রথমে কি দেওয়া হয়, সূচি প্রণয়ন করা হয়। সূচি দেওয়া হলে কি হলো, কোনো একটা চ্যাপ্টারে বা কোনো একটা টপিকসে আমরা সহজেই যেতে পারি। ঠিক আছে? সেক্ষেত্রে যদি বইয়ের ভিতরের যে চ্যাপ্টারগুলো এলোমেলো থাকে তাহলে সমস্যা নেই, আমরা ওই সূচি দেখে কত পৃষ্ঠায় রয়েছে ওই টপিকে আমরা যেতে পারি। আর সর্টিংটার ক্ষেত্রে সর্টিং করা হয় কি, যে পুরো রেকর্ডগুলোর উপর একটা অপারেশনটা চালানো হয়, সর্ট করা হয়। আর এক্ষেত্রে ইন্ডেক্সিং এবং সর্টিং এর বেসিক পার্থক্য হচ্ছে যে যখন আমরা ইন্ডেক্সিং করব, কোন একটা নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্সিং করা হবে, তখন ওই ফিল্ডের একটা ওই ফিল্ডের উপর কি করা হয়, একটা নাম্বার দেওয়া হয়, তার উপর ভিত্তি করে এটা ইন্ডেক্স করা হবে, এবং আলাদা একটা ইন্ডেক্সিং এর সময় কি আলাদা একটা ইন্ডেক্স ফাইল তৈরি হবে। ওই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী আমরা রেকর্ডগুলোকে খুঁজে বের করতে পারবো। ইন্ডেক্স ফাইলে, তাহলে ইন্ডেক্সিং এর হচ্ছে কি, যে আলাদা একটা ফাইল তৈরি হবে, কিন্তু সর্টিং এর সময় কোনো আলাদা ফাইল তৈরি হয় না। ইন্ডেক্সিং করার সময় কি ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করা হবে এবং ইন্ডেক্সের একটি নাম দিতে হয়। আমরা একাধিক ফিল্ডের উপরে অনেক সময় ইন্ডেক্স করতে পারি। ইন্ডেক্সিং এর যে ইন্ডেক্সিং এবং সর্টিং এর পার্থক্য অনেক সময় পরীক্ষায় আসে, যে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কি বলছে, যে ডাটাবেজের ডাটা সমূহকে সহজেই খুঁজে পাওয়ার জন্য ডাটা সমূহকে নির্দিষ্ট অর্ডারে সাজানোকে ইন্ডেক্সিং বলা হয়। আর সর্টিং হচ্ছে কি, ডাটা সমূহকে মানের ক্রমানুসারে সাজানোকে। মানের ক্রমানুসারে অর্থাৎ ওই টেবিলে রেকর্ডগুলোকে নির্দিষ্ট অর্ডারে সাজানো হবে, অর্থাৎ নতুন একটা রেকর্ড ইনসার্ট করলে পুরা টেবিলটাকে সর্ট করতে হবে। কিন্তু ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কিন্তু পুরা যেখানে ডাটাগুলোকে রাখা হবে সেখানে ওইটাকে আলাদা করে সর্ট করে প্রয়োজন নেই। অর্থাৎ ওইখানে ওই মূল ডাটাবেস ফাইলে যখন রেকর্ডটা রাখবো, এটা অটোমেটিক্যালি ইন্ডেক্স হয়ে যাবে, এটা আপডেট হয়ে যায়। ইন্ডেক্সের ফলে ডাটার অবস্থান পরিবর্তন হয় না, সর্টিং এর ফলে ডাটার অবস্থান পরিবর্তন হতে পারে যদি সর্ট করা হয়। ইন্ডেক্সিং করলে মেমোরিতে বেশি জায়গা লাগবে। কেন বেশি জায়গা লাগবে? কারণ এক্ষেত্রে কি, ইন্ডেক্সিং এর জন্য আলাদা একটা ফাইল তৈরি হচ্ছে, তার জন্য বেশি জায়গা লাগবে, কিন্তু সর্টিং এর জন্য যে বেশি জায়গা লাগবে না, কারণ সর্টিং এর ক্ষেত্রে একটা মাত্র ফাইলেই তৈরি হচ্ছে। ইন্ডেক্সিং এর করলে অতিরিক্ত .idx বা .cdx ফাইল তৈরি হয়, যে ইন্ডেক্স ফাইলটা তৈরি হয় সেটার এক্সটেনশন থাকে কি .idx বা .cdx, কিন্তু এটার জন্য আলাদা অতিরিক্ত ফাইল তৈরি হয় না। ইন্ডেক্স করলে রেকর্ড সংযোজনে ডাটাবেস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে, অর্থাৎ নতুন একটা রেকর্ড যখন সংযোজন করব টেবিলে মূল ডাটাবেস ফাইলটা, তখন কি ইন্ডেক্স ফাইলটা অটোমেটিক্যালি আপডেট হবে। কিন্তু সর্টিং এর ক্ষেত্রে এটাই মূল পার্থক্য, সর্টিং এর ক্ষেত্রে যখন রেকর্ড আমরা ইনসার্ট করব তাহলে আবার নতুন করে সর্ট দিতে হবে, এক্ষেত্রে যে আপডেট, অন্যথায় এটা আপডেট হবে না। ডাটাবেস রিলেশন, এটা আমরা পড়েছি অলরেডি, যে গত ক্লাসে পড়া, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের সৃজনশীল কোশ্চেন। এখান থেকে প্রতি বছরই দেখা যায় সৃজনশীল কোশ্চেন আসে। 1-to-1 রিলেশনশিপ আমি আরেকটু রিভিউ করছি। 1-to-1 মানে কি, একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক হচ্ছে 1-to-1। এই টেবিল দুটার মধ্যে 1-to-1 রিলেশনশিপ রয়েছে, কারণ এখানে 1001, 1002, 1000 এই রেকর্ডগুলো আমরা দ্বিতীয় টেবিলও কি একবার করে রয়েছে, সুতরাং এদের মধ্যে 1-to-1 রিলেশনশিপ রয়েছে। তারপর পরেরটা হচ্ছে 1-to-many রিলেশনশিপ, কারণ এই প্রথম টেবিলের একটা রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক রয়েছে। যেমন 1001 অনুসুয়া, এর রেকর্ডটা কি, যে দ্বিতীয় টেবিলে কাস্টমার টিচারে অনুসুয়ার দেখা যাচ্ছে কি এর 3টা রেকর্ড রয়েছে, 1001 3বার রয়েছে, 1002 3বার রয়েছে, অর্থাৎ একটা রেকর্ডের সাথে এখানে একাধিক রেকর্ডের সম্পর্ক। অনুসুয়ার কোর্স টিচার কয়জন? এখানে 3 জন, সুতরাং এটা 1-to-many রিলেশনশিপ। আর many-to-one রিলেশনশিপ যখন
যে কোর্স টিচার উদাহরণটা কি, কোর্স টিচার টেবিলটা যদি প্রথমে দেওয়া হয় এবং স্টুডেন্ট টেবিলটা পরে, তখন 1001 3বার এখানে রয়েছে, এখানে 1001 একবার। তার মানে একাধিক রেকর্ডের সাথে একটি রেকর্ডের সম্পর্ক মেনি টু ওয়ান, তাই এটাকে বলে মেনি টু ওয়ান রিলেশনশিপ বলা হয়। পরীক্ষায় সাধারণত এই টেবিল দুইটা দেওয়া থাকবে। টেবিল দুইটা দেখে আমাদের কোশ্চেন করা হয় যে এদের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ রয়েছে ব্যাখ্যা করো। এবং এখান থেকে আবার সৃজনশীল অন্যভাবে কোশ্চেন করা হয়, যেমন যে টেবিল 1 বা কোর্স টিচারের যে ফিল্ডগুলো রয়েছে তাদের ডাটা টাইপ সমূহ ব্যাখ্যা করো। এরপর আছে মেনি টু মেনি রিলেশনশিপ। এখানে কি তৃতীয় একটা টেবিল তৈরি হয়, যে টেবিলটার নাম জাংশন টেবিল। যেমন প্রোডাক্ট, এখানে যে উদাহরণটা রয়েছে দুইটা টেবিল, প্রোডাক্ট টেবিল একটা, আর একটা রয়েছে অর্ডার টেবিল। তৃতীয় টেবিলটার নাম দেওয়া হয়েছে ডিটেইল অর্ডার, এটাকে বলে জাংশন টেবিল। যে এই ডিটেইল অর্ডার টেবিলের সাথে উপরের যে টেবিল দুটো রয়েছে এদের মধ্যে সম্পর্কটা ওয়ান টু মেনি রিলেশনশিপ। খেয়াল রাখতে হবে যে জাংশন টেবিলের সাথে অন্য টেবিলগুলোর সম্পর্ক কি ওয়ান টু মেনি রিলেশনশিপ। এটা এমসিকিউ কোশ্চেন করা হয়, এখান থেকে 2-3টা কোশ্চেন আসে। যেমন দেখো 501 এই রেকর্ডটা কিবোর্ড, এখানে ডিটেইল অর্ডার কয়বার রয়েছে? 501 2বার, তার মানে ওয়ান টু মেনি রিলেশনশিপ রয়েছে। একইভাবে অর্ডার নাম্বার, অর্ডার টেবিলের অর্ডার নাম্বার 201, এটা 200 201 বা 202, আমরা ডিটেইল অর্ডারে কয়বার রয়েছে? 2বার, তাই না? সুতরাং এটা কি ওয়ান টু মেনি রিলেশনশিপ রয়েছে জাংশন টেবিলের সাথে। সুতরাং এটা হচ্ছে কি একাধিক টেবিল রয়েছে একাধিক, এবং এখানে আবার ওয়ান টু মেনি, সুতরাং মেনি টু মেনি রিলেশনশিপ হয়ে গেল। এটা হচ্ছে ডাটাবেস রিলেশন, আমরা ডিটেইল আর পড়বো না এখানে। কর্পোরেট ডাটাবেসটা কি, যে কর্পোরেট প্রতিষ্ঠানে এটা ব্যবহার করা হয়, যেমন গ্রামীণ ফোন। এদের ক্ষেত্রে কি, যেমন বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় এদের প্রতিষ্ঠানগুলো রয়েছে, কিন্তু এরা ডাটাবেসটা মেইনটেইন করে কি একটা সার্ভার কম্পিউটারে। এদের সমস্ত তথ্য ইনফরমেশন গুলো একটি সার্ভার কম্পিউটারে এটা ব্যবহার করে থাকে, এবং ওই ক্লায়েন্ট কম্পিউটার বা টার্মিনাল থেকে তারা কি সার্ভার কম্পিউটার থেকে ওই ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবে, বিশেষ সফটওয়্যার ব্যবহার করে তাদের ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবে। এটি হচ্ছে কর্পোরেট ডাটাবেস। ঠিক আছে, যে সার্ভার অবশ্যই, তাহলে কি কর্পোরেট ডাটাবেসের শর্ত কি, যে সার্ভার কম্পিউটার থাকতে হবে এবং টার্মিনাল থাকবে। ওই টার্মিনাল থেকে সার্ভার কম্পিউটারে তাদের মূল ডাটাবেসটাকে তারা অ্যাক্সেস করতে পারবে বিশেষ সফটওয়্যার ব্যবহার করবে করে। অবশ্যই তার কি সার্ভার কম্পিউটার, দ্যাট মিন্স ইন্টারনেট অবশ্যই থাকতে হবে। এখন সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেস, অর্থাৎ বাংলাদেশের এখন দেখা যাচ্ছে কি যে সরকার তাদের বিভিন্ন মন্ত্রণালয়, তাদের প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের ডাটাবেস ব্যবহার করে থাকে, তাদের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আমরা ফর্মগুলোকে, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফর্ম আমরা ডাউনলোড করতে পারি। যেমন এছাড়া দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে ডাটাবেস ব্যবহার করা হয়। তারপর ভূমির মানচিত্র, ভূমি জরিপের ফলাফল সংরক্ষণে, আদমশুমারির জন্য, তারপর অপরাধীদের ব্যক্তিদের ছবি সহ তথ্য সংরক্ষণে, বাংলাদেশের সকল যোগ্য নাগরিকের ছবি, ভোটার আইডি কার্ড তৈরিতে ডাটাবেস ব্যবহার করা হয়, তাই না? এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের ডাটাবেস, অনলাইন ডাটাবেস ব্যবহার করে থাকে। এরপর রয়েছে ডাটা সিকিউরিটি। ডাটা সিকিউরিটি অর্থাৎ এখন কি মাল্টি ইউজার সিস্টেম। মাল্টি ইউজার মানে কি একাধিক ইউজার এখন ব্যবহার করে। মাল্টি ইউজার সিস্টেমের ক্ষেত্রে কি, যে এখানে সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে কি করতে পারে, যে অন্য ইউজার আমার তথ্যগুলোকে চুরি করতে পারে। এখানে অনাদিষ্ট ব্যক্তি, অনাদিষ্ট বা আনঅথরাইজড ইউজার যেন আনঅথরাইজড ইউজার যেন কোনো ডাটাবেসকে অ্যাক্সেস করতে না পারে, সেই ব্যবস্থাটা করতে হবে। সেটা হচ্ছে ডাটা সিকিউরিটি। ডাটা সিকিউরিটির সময় 4টা বিষয় আমাদের গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে কি, ডাটাকে এনক্রিপ্ট করে ট্রান্সমিট করতে হবে। এনক্রিপ্ট মানে হচ্ছে কি, ডাটা যে অরিজিনাল যে মেইন টেক্সট বা প্লেন টেক্সটটা রয়েছে, সেটা যখন আমরা অন্যজনের কাছে পাঠাবো, সেটাকে আমরা দুর্বোধ্য ভাষা অর্থাৎ কনভার্ট করে আমরা পাঠাবো। এটা হচ্ছে কি বলা হয় কি এনক্রিপ্ট করা, অর্থাৎ অন্য টেক্সটে রূপান্তর করে পাঠাবো, যেন মূল যে প্লেন টেক্সটটা যে কি রয়েছে, কি বলতে চেয়েছি, কি তথ্যটা রয়েছে, সেটা যেন কেউ চুরি না করতে পারে বা জানতে না পারে যে এখানে কি তথ্য রয়েছে। যার কাছে পাঠাবে সে কি করবে, ডাটাকে বা রেকর্ডটাকে সে রিসিভ করে কি করবে, সেটাকে ডিক্রিপ্ট করবে। ডিক্রিপ্ট করা মানে কি, যে অরিজিনাল টেক্সটকে রূপান্তর করা, অর্থাৎ সে যেটা কনভার্ট করেছিল সেটাকে বলা সাইফার টেক্সট। ওই সাইফার টেক্সট থেকে আবার প্লেন টেক্সট কনভার্ট করাকে বলে ডিক্রিপ্ট করা। আর প্লেন টেক্সট থেকে অর্থাৎ মূল ডাটা থেকে যখন আমরা যে দুর্বোধ্য ভাষা যেটা রূপান্তর করা হয়েছে, সেটা এই প্রক্রিয়াটাকে বলে এনক্রিপশন, এবং ওই দুর্বোধ্য ভাষা থেকে আবার যখন মূল টেক্সটে রূপান্তর করা হবে তাকে বলা হয় ডিক্রিপশন বলা হয়। ডাটাবেস সিকিউরিটি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাটা সিকিউরিটি, একটা হচ্ছে কি সিস্টেম সিকিউরিটি। ডাটা সিকিউরিটি কি, যেমন একটা এক্সাম্পল হচ্ছে কি, যেমন এই কম্পিউটারটা বা ল্যাপটপটা
যখন আমি ল্যাপটপে প্রবেশ করতে যাব তখন যদি পাসওয়ার্ড দেওয়া হয়, ল্যাপটপ কি একটা সিস্টেম, কারণ এখানে ডাটা ইনপুট দেওয়া হয়, প্রসেস করা হয়, ফলাফল পাওয়া যায়। ল্যাপটপটা হচ্ছে সিস্টেম। সুতরাং এখানে যদি পাসওয়ার্ড ব্যবহার করে তাহলে হবে কি সিস্টেম সিকিউরিটি, অর্থাৎ এই ল্যাপটপে আমি সিকিউরিটি দিয়ে প্রদান করলাম। আর যদি আমরা ভিতরে কোনো একটা ফোল্ডারের উপর যদি পাসওয়ার্ড দেওয়া হয় বা কোনো একটা ফাইলে পাসওয়ার্ড দেয়, সেটা হচ্ছে ডাটা সিকিউরিটি। নির্দিষ্ট একটি ফাইলে যদি পাসওয়ার্ড দেওয়া হয় সেটা হচ্ছে ডাটা সিকিউরিটি। বা আরেকটা এক্সাম্পল যদি আমরা দিতে পারি, যেমন ঢাকা সিটি কলেজ, যখন তো স্টুডেন্টরা যখন কলেজে আসবে তাদের পাসওয়ার্ড হচ্ছে কি, ক্লাসে যখন কলেজে ঢুকতে যাবে তখন তাদের পাসওয়ার্ড হচ্ছে কি তাদের কলেজ ইউনিফর্ম এবং আইডি কার্ড। এটা হচ্ছে তাদের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড অর্থাৎ যদি ওকে থাকে তাদের ইউনিফর্ম এবং আইডি কার্ড, তাহলে তাদেরকে ঢুকতে দেওয়া হবে। অর্থাৎ এটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি, অর্থাৎ কলেজটা হচ্ছে একটা সিস্টেম। এখানে প্রবেশ করার সময় তাদের এই রুলস গুলো মেনটেন করে কলেজে প্রবেশ করতে হবে। এখন তারা কোথায় বসবে? যে কোনো রুমে তো তারা গিয়ে বসতে পারবে না, নির্দিষ্ট রুমে তারা বসবে। এটা হচ্ছে ডাটা সিকিউরিটি। এখন এই ডাটা সিকিউরিটির ক্ষেত্রে ডাটা এনক্রিপশন একটা গুরুত্বপূর্ণ। ডাটা এনক্রিপশন হচ্ছে কি, যখন আমরা ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাবো তখন মাঝখানে মাঝখানে যে ব্যক্তি থাকে, তৃতীয় ব্যক্তি এই ডাটাগুলোকে চুরি করতে পারে বা ইন্ট্রুডার বলা হয়, তাকে ইন্ট্রুডার বলা হয়। সেজন্য ডাটাকে হ্যাক না করে বা ডাটাগুলোকে চেঞ্জ না করতে পারে। এখন তার জন্য কি করা হয়, ডাটাগুলোকে যে মূল যে ডাটাকে সেটাকে কি করা হয়, অরিজিনাল টেক্সট থেকে আমরা এনক্রিপ্টেড ডাটায় রূপান্তর করা হয়। এনক্রিপ্টেড ডাটা, মূল ডাটাকে অর্থাৎ প্লেন টেক্সট থেকে আমরা নতুন যে টেক্সট বা দুর্বোধ্য ভাষায় যে ডাটাটা রূপান্তর করব সেটাকে বলা হয় সাইফার টেক্সট। মূল ডাটাকে কি বলা হয়, প্লেন টেক্সট, আর এটাকে কনভার্ট করে যেটা রূপান্তর করা হয় সেটাকে বলা হয় সাইফার টেক্সট। ঠিক আছে? তাহলে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে রূপান্তর করে বা এনক্রিপ্টেড ডাটায় রূপান্তর করে পাঠানো হবে, যেন মাঝখানে কেউ ডাটাগুলোকে এটাকে যেন বুঝতে না পারে যে এটার অরিজিনাল টেক্সটটা কি রয়েছে। তাহলে এই প্রক্রিয়াটাকে প্লেন টেক্সট থেকে যখন এনক্রিপ্টেড ডাটা রূপান্তর করা হবে বা সাইফার টেক্সটে রূপান্তর করা হবে তখন বলা হয় তাকে ডাটা এনক্রিপশন। যার কাছে পাঠাবো সে কি করবে, ডাটাকে সাইফার টেক্সট থেকে আবার প্লেন টেক্সটে রূপান্তর করবে, তাই না? তাকে বলা হয় কি ডিক্রিপশন। এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিক্রিপশন বলা হয়। তাহলে এনক্রিপশন করার জন্য আমাদের চারটি বিষয় জানা দরকার। এটা হচ্ছে প্লেন টেক্সট, তারপর হচ্ছে সাইফার টেক্সট কি, তারপর কি অ্যালগরিদম কি, অ্যালগরিদম এবং হচ্ছে কিটা কি, যে যেমন যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে, প্লেন টেক্সট রয়েছে কি মাশরাফি, এটাকে আমরা এনক্রিপ্ট করব। তাহলে কি করা হয়েছে, এম এর পরিবর্তে পি তে কনভার্ট করা হয়েছে। পি তে কিভাবে আসলো, এম এ কয়টা ক্যারেক্টার পরে পি, এম এর পরে কি রয়েছে, এম এন ও পি, মানে থার্ড ক্যারেক্টার। খেয়াল করো, এম এর পরে কি রয়েছে, এম এন ও পি, তাহলে পি লেখা হয়েছে। এর পরের থার্ড ক্যারেক্টার কি রয়েছে, বি সি ডি, তাহলে এর পরিবর্তে ডি লেখা হলো। এস এর থার্ড ক্যারেক্টার কি, ক্লেমেন এস, এস এর পরে কি আছে, টি ইউ ভি, তাহলে থার্ড ক্যারেক্টার কি ভি। এইচ এর পরে থার্ড ক্যারেক্টারটা কি রয়েছে, এইচ, এইচ আই জে কে, কে পাঠানো হয়েছে। আর এর পরে থার্ড ক্যারেক্টারটা কি ইউ, আরে আর এস এস টি ইউ, তার মানে ইউ, এস টি ইউ ইউ। এরপরে কি বি সি ডি ডি, এভাবে তৃতীয়, অর্থাৎ এখানে এই যে থার্ড ক্যারেক্টার পাঠানো হয়েছে এটা হচ্ছে কি, এটাকে বলা হয় কে। এটা হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে কত, 3। অর্থাৎ এই 3 এর মানটাকে যে এনক্রিপ্ট করবে এবং ডিক্রিপ্ট করবে দুইজনকে জানতে হবে। এনক্রিপশন টেকনিকটা এবং ডিক্রিপশন টেকনিকটা যে দুই প্রান্তে যে যারা দুইজন যে পাঠাবে, সেন্ড করবে, তিনি জানবেন এবং যাকে পাঠানো হবে তাকেও জানতে হবে। এবং এই এনক্রিপশন প্রক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে অ্যালগরিদমকে। একটা হচ্ছে কি গোপন এনক্রিপশন বা সিমেট্রিক এনক্রিপশন বলা হয়, একটা বলা হয় অ্যাসিমেট্রিক এনক্রিপশন। সিমেট্রিক এনক্রিপশন, সিমেট্রিক মানে অনুরূপ, অর্থাৎ এই ধরনের এনক্রিপশন একই কি ব্যবহার করা হয়, অর্থাৎ সেন্ডার এবং রিসিভার একই কি ব্যবহার করবে। আর অ্যাসিমেট্রিক বা পাবলিক এনক্রিপশনের ক্ষেত্রে কি, এটাকে অ্যাসিমেট্রিক বলা হয়। এক্ষেত্রে দুইটা কি ব্যবহার করা হয়, একটা হচ্ছে প্রাইভেট কি আর একটা হচ্ছে পাবলিক কি। এবং এনক্রিপশন করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন সিজার কোড, এটা একটা एग्जांपल। এগুলো অনেক সময় কোশ্চেন, শুধু এমসিকিউ তে কোশ্চেন আসে। সিজার কোড রয়েছে, ডিইএস ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল ডাটা এনক্রিপশন অ্যালগরিদম বা আইডিয়া রয়েছে। এটা হচ্ছে কি ডাটা এনক্রিপশনের টেকনিক। তো গত ক্লাসে যে আমরা পড়িয়েছিলাম তারপর বাকি যা ছিল এগুলোই বাকি ছিল, আমরা এটা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া এখন আমরা একটু যে এই চ্যাপ্টার থেকে কি জ্ঞানমূলক তোমাদের যখন পরীক্ষা আমরা কোশ্চেন যখন খাতা দেখা হয় যে তোমাদের জ্ঞানমূলক গুলো খুবই খারাপ অবস্থা থাকে, কারণ তোমরা জ্ঞানমূলকও তোমরা কি করো, এটা মেমোরাইজ করার চেষ্টা করো না, নিজে যা বোঝো তাই লেখার চেষ্টা করো। কিন্তু আই উইল
সাজেস্টিভ যে অবশ্যই জ্ঞানমূলক কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করবে এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো করে পড়বে। এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা পড়বে কি? জ্ঞানমূলক প্রশ্নগুলো ডাটাবেস কাকে বলে, ডিবিএমএস কি, আরডিবিএমএস কি, এসকিউএল কি, কোয়েরি কি, কোয়েরি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ইন্ডেক্সিং কি, সর্টিং কি, ডাটা এনক্রিপশন কি, রেকর্ড কাকে বলে, সাইফার টেক্সট কি, কোয়েরি কি, কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি, জাংশন টেবিল কি, প্রাইমারি কি কাকে বলে, ফরেন কি কাকে বলে, তারপর ডিবিএ বা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডাটাবেস প্রশাসক কাকে বলে। এইগুলো হচ্ছে কি এই চ্যাপ্টার জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো ভালো করে মুখস্থ করবে তোমরা বই থেকে। এছাড়া যে অনুধাবনমূলক প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো এখান থেকে পড়বে। মেমো ডাটা টাইপ কেন ব্যবহার করা হয় এটা, তারপর ডাটা সুরক্ষার পদ্ধতি বা ডাটা, আমরা যে ডাটা সুরক্ষা মানে ডাটা সিকিউরিটি পদ্ধতি ব্যাখ্যা করো, এটা পড়বে। একটু আগে আমরা আলোচনা করলাম ডাটাবেস রিলেশন তৈরি করার জন্য কি শর্ত রয়েছে, প্রাইমারি কি ফরেন কি কেন এক নয় ব্যাখ্যা করো, তারপর অ্যাড্রেস ফিল্ডকে কোন ধরনের ডাটা টাইপ হিসেবে আমরা ডিক্লেয়ার করব, এসকিউএল এর গঠনটা কি, বেস স্ট্রাকচার কি, একটু আগে আমরা আলোচনা করেছি। প্রাইমারি কি কখনো ডুপ্লিকেট হয় না কেন, প্রাইমারি কির ভ্যালুগুলো কখনো ডুপ্লিকেট হয় না, এটা ব্যাখ্যা করো। ডাটাবেস ডিজাইনে ডাটা টাইপ উল্লেখ করা অত্যাবশ্যক, অর্থাৎ ডাটাবেস ডিজাইন করার সময় কেন আমরা ডাটা টাইপ উল্লেখ করব সেটা কেন অত্যাবশ্যক সেটা আলোচনা করতে হবে, কারণ ডিজাইন করার সময় কোন ফিল্ডে কোন ধরনের ভ্যালু দিতে হবে সেটা আমাদের অ্যাসাইন করে দিতে হবে, তা না হলে এটা যে সিকিউরিটির ক্ষেত্রে অসুবিধা হয়। এবং এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন চেক বলা হয়, ভ্যালিডেশন অর্থাৎ ইনপুট দেওয়ার সময় আমরা ভ্যালিডিটি চেক হয়ে যায়। সর্টিং এ ইন্ডেক্সিং এক নয় ব্যাখ্যা করো, ইন্ডেক্সিং ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় ব্যাখ্যা করো। এই 10টা অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়বে। এবং এই চ্যাপ্টারে যে সৃজনশীল কোশ্চেন গুলো আসে সেটা নিয়ে একটু আলোচনা করি। যে সৃজনশীল কোশ্চেন আসে বিভিন্ন ধরনের, কি অর্থাৎ কি কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি এবং কম্পোজিট প্রাইমারি কি। এখান থেকে কিভাবে কোশ্চেন আসে, যে দুইটা হয়তো উদ্দীপকে দুইটা টেবিল দেওয়া থাকবে, তখন কোশ্চেন করবে যে উদ্দীপকে টেবিল 1 এ কোন ধরনের, কোন ফিল্ডটাকে প্রাইমারি কি হিসেবে আমরা ঘোষণা করতে পারি, বা টেবিল 2 তে কোন ফিল্ডকে আমরা ফরেন কি হিসেবে ঘোষণা করতে পারি, বা টেবিল 2 তে কোন ফিল্ডগুলোকে আমরা কম্পোজিট প্রাইমারি কি হিসেবে ঘোষণা করতে পারি ব্যাখ্যা করো। তারপর কোশ্চেন আসতে পারে যে টেবিল দেয়া থাকলো যে উদ্দীপকে টেবিল 1 এর বা টেবিল 2 এর ফিল্ডগুলো ডাটা টাইপ সমূহ ব্যাখ্যা করো, ডাটা টাইপ দিয়ে অবশ্যই কোশ্চেন আসে। তারপর কোশ্চেন আসে যে ডাটাবেস টেবিল দুটির মধ্যে কোন ধরনের ডাটাবেস রিলেশনশিপ তৈরি করা যায় ব্যাখ্যা করো, অর্থাৎ ডাটা টাইপ, ডাটাবেস রিলেশন, তারপর ডিবিএমএস আরডিবিএমএস এর সুবিধা অসুবিধাগুলো। অনেক সময় এরকম একটা এক্সাম্পল উদ্দীপক দেওয়া থাকে, সেখানে হয়তো কোনো একটা কলেজের ডাটাবেস সম্পর্কে বলা থাকে, তখন উদ্দীপকে বলা যায় ডাটাবেস থাকাতে কি সুবিধা হয়েছে বা কলেজের শিক্ষার মান উন্নয়নে কি ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। সুতরাং আমাদের ডাটাবেস ডিবিএমএস আরডিবিএমএস যদি সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য জানা থাকে সেক্ষেত্রে অ্যান্সার করতে পারবে। এবং বিভিন্ন ধরনের কি গুলো ভালো করে পড়বে সৃজনশীল কোশ্চেনের জন্য, ডিবিএমএস আরডিবিএমএস সুবিধা বৈশিষ্ট্য ব্যবহারগুলো পড়বে। তারপর ডাটা টাইপ সমূহ ভালো করে পড়বে, মানে সৃজনশীল কোশ্চেনের জন্য ডাটাবেস রিলেশন এবং একটা ডাটাবেসে কিভাবে একটা টেবিল তৈরি করা যায় এটা ভালো করে পড়বে। এটা আমরা প্র্যাকটিক্যালি এই কোশ্চেনটা যখন প্র্যাকটিক্যাল করানো হবে তখন এটা দেখানো হবে। এইগুলো সৃজনশীল কোশ্চেন এই চ্যাপ্টারে, সৃজনশীলের জন্য এগুলোর উপর ভালো করে গুরুত্ব দেবে। এবং তোমরা যে ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই যে বইয়ে বা বোর্ডের যে সৃজনশীল কোশ্চেন গুলো রয়েছে সেগুলো ভালো করে সলভ করবে এবং যে মূল টপিকস গুলো যেগুলো বললাম সেগুলো ভালো করে আলোচনা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমাদের কোশ্চেন থাকে চ্যাট বক্সে তোমরা কোশ্চেন গুলো পাঠাবে। আশা করি তোমরা সকলে ভালো থাকবে এবং বাসায় থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আমরা এখানে শেষ করছি এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে বর্তমান যে অবস্থা চলছে সেই অবস্থার উত্তরণ হোক, সবকিছু স্বাভাবিক হয়ে উঠুক, এই প্রার্থনা রাখছি। তোমরা সকলেই প্রার্থনা করবে যেন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, আবার যেন আমরা ক্লাসে তাড়াতাড়ি ফিরতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবে সকলে।